রুহানির এহেন কাজে উজান হকচকিয়ে উঠল। বিস্ময়ে চোখ বড় হয়ে গেল। রুহানির চোখে মনোযোগ দিয়ে তাকালো। রুহানি ধারালো দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। উজান দুইবার চোখ পিটপিট করল। উজান অবাক কণ্ঠে বলল, কি করছিস রুহানি? রুহানি আবার বলল, কি খুলি উড়িয়ে দেব? দে, খুলে উড়িয়ে দে। উজান এবার তেরামি করে জবাব দিল। রুহানি চোখ সরু করে তাকালো, বলল, কিন্তু উজান ভাই, আমি তো বন্দুক চালাতে পারি না, কিভাবে চালাবো? হেল্প করবো? হ্যাঁ, ওই বেদ্যপ বেশরম বেলজ্জিতা বেহায়াটাকে মারতে হেল্প করুন আমায়। রুহানি উজানের কপাল থেকে পিস্তল নামিয়ে হায়াতের দিকে ফিরল। হায়াতের দিকে দুই হাত দিয়ে শক্ত করে পিস্তল তাক করল। পেছন থেকে উজান রুহানির দুই হাতে হাত রাখল। হায়াত ঢুলো ঢুলো চোখে তাকিয়ে আছে। তার মনে কি চলছে বোঝার উপায় নেই। তাকে হয়তো ড্রাগ দেওয়া হয়েছে। উজান রুহানির হাত ধরে পিস্তল হায়াতের বুক বরাবর তাক করল। রুহানি অত্যন্ত শীতল কণ্ঠে হায়াতের উদ্দেশ্যে বলে উঠল, যে নারীর হায়া লজ্জা নেই, যে নারী বিবাহিত পুরুষের দিকে নজর দেয়, যে নারী অন্যের সংসার ভাঙতে চায়, সেসব নারীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। সাথে সাথে একটা তীব্র বুলেট ছুটে গিয়ে বুক ভেদ করল হায়াতের। কাঠের চেয়ার সহ ছিটকে পেছনে পড়ল হায়াত। চোখ বড় হয়ে গেল। তার মুখ দিয়ে ছিটকে রক্ত বেরিয়ে আসলো। অবাক চোখে রুহানির দিকে তাকালো বোধ হয়। জীবনের শেষবারের মতো দুটো বড় শ্বাস নিল সে। হায়াত নিখোঁজ হতেই জালাল শেখ পাগলের মতো খুঁজতে শুরু করে, কিন্তু সেটা খুবই গোপনীয়তা বজায় রেখে। তিনি সংবাদ মাধ্যমকে আঁচ করতে দিলেন না যে তার একমাত্র মেয়ে কোথাও উধাও হয়ে গেছে। হায়াতের ফোন কল চেক করল। শেষ ফোন কলটা পাওয়া যায় নাহিদের। পুলিশ নাহিদকে ধরে নিয়ে গেল। নাহিদ জানায় সে কিছুই জানে না। নাহিদকে রিমান্ডে নেওয়া হয়। এদিকে নাহিদ এত মাইর খাওয়ার পরেও জানায় সে কিছুই জানে না। মেয়ের নিখোঁজে জালাল শেখের অবস্থা ভীষণ খারাপ। একমাত্র মেয়ে তার। অবশেষে 10 দিন পর পরিস্থিতি মোড় নিল। হঠাৎ নাহিদ স্বীকার করল সে হায়াতকে খুন করেছে। নির্জন জায়গায় খোঁড়াখুড়ি করে মাটির নিচ থেকে হায়াত জোহরার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হলো। লাশ পচে গিয়েছে। এতদিনে মিডিয়াতে সব খোলসা হয়ে গিয়েছে। প্রতিটা নিউজ চ্যানেলে হায়াত জোহরার মৃত্যুর সংবাদ ঘোষণা করা হচ্ছে। আইনমন্ত্রীর মেয়ে খুন হয়েছে, সেটা কি কোনো সাধারণ ব্যাপার? খুনির ফাঁসি চাই। আদালতে নাহিদ জানিয়েছে হায়াত তার সাথে প্রেমে ধোঁকা দেওয়ায় সে রাগে হায়াতকে খুন করেছে। শেষমেশ আদালত তাকে সর্বোচ্চ শাস্তি ঘোষণা করল, মৃত্যুদণ্ড। নাহিদ চিৎকার করে কেঁদে উঠল। আদালত থেকে বেরিয়ে সিগারেট জ্বালিয়ে মুখে পড়ল উজান। মুখে বাঁকা হাসি এঁটে সিগারেটে কয়েকটা টান দিল। রাস্তার ধার দিয়ে হেলতে দুলতে হাঁটতে লাগলো। সেদিন রেস্টুরেন্ট থেকে নাহিদের ফোন চুরি হয়ে গিয়েছিল। চুরিটা করিয়েছিল উজান। তার ফোন থেকে ভয়েস চেঞ্জারের মাধ্যমে হায়াতকে ফোন করে রাতে দেখা করার কথা জানায়। তার দেওয়া ঠিকানাতে হায়াত আসলে অভ্রর পাঠানো লোকের মাধ্যমে হায়াতকে তুলে আনা হয় সেই নির্জন জায়গাতে। নাহিদকে পুলিশ ধরে নিয়ে গেলে প্রথমে সে স্বীকার করে না, কারণ তখন আসলেই সে এ ব্যাপারে কিছুই জানত না। হঠাৎ একদিন তার সাথে দেখা করতে উজান আসলো আর তাকে থ্রেট দিল, সে যদি সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে না নেয় তাহলে সে তার বাবা মাকে মেরে ফেলবে আর বোনের ক্ষতি করবে। নাহিদের জীবন হলো তার পরিবার। তার পরিবারের কিছু হলে সে বাঁচবে না। উজান আর অভ্রের ক্ষমতার সম্পর্কে তার ভালোই ধারণা আছে। পরিবারের চিন্তা করে সে সম্পূর্ণ দোষ নিজের ঘাড়ে নিয়ে নেয়। নভেম্বর মাস শেষের পথে। শীতে বশ করে নিয়েছে সকলকে। এবছর শীতটা হয়তো একটু বেশি পড়বে। 8 মাসের বাড়ন্ত পেট নিয়ে আস্তে ধীরে নিচে নেমে আসলো ইশরাত। তার চলতে ফিরতে কষ্ট হয় আজকাল। আর মাত্র কিছুদিন বাকি মাহতাব বাড়িতে নতুন সদস্য আসার। তার পেছন পেছন 5 মাসের বাড়ন্ত পেট নিয়ে নিচে নামলো রুহানি। তাকে দেখে মনে হচ্ছে সে 8 মাসের অন্তঃসত্ত্বা। দুইজন নিচে এসে সোফাতে বসল। এটুকুতেই দুজনই হাঁপিয়ে উঠেছে। রুহানি মুখ খুলে শ্বাস নিচ্ছে। রুহানির শ্বাস তো আগের থেকে অনেকটা বেড়েছে। গাল দুটো ফুলো ফুলো। প্রেগনেন্সির সময়টুকু সে উজানকে অনেক জ্বালাচ্ছে। যখন তখন এটা ওটা খেতে ইচ্ছে করে আর উজান এনে দেয়। রাতের ভেতরেও ঘুম আসে না। তার সাথে উজান জেগে থাকে। মাঝরাতে একসাথে তাহাজ্জুদ পড়ে। রুহানির হাতে পায়ে কিছুটা পানি জমেছে।
উজান যতক্ষণ বাড়িতে থাকে সবসময় মালিশ করে দেয়। সে যত দ্রুত পারে বাড়িতে চলে আসে। পারে না, সবসময় বাড়িতেই থাকে, কিন্তু কাজে যেতেই হয়। আয়েশা 2 গ্লাস পানি এনে দুইজনকে দিল। রুহানি পানি পেয়ে ঢকঢক করে এক নিঃশ্বাসে সবটুকু পান করল। খুব পানি পিপাসা পেয়েছিল তার। কিছুক্ষণের ভেতরে উজান ফিরল। উজানের সাথে সাথে রুহানিও চলে আসলো ঘরে। উজান একেবারে গোসল করে বেরিয়ে আসলো, পরনে তোয়ালে, আরেকটা তোয়ালে দিয়ে মাথা মুছছে। রুহানি উসখুস করছে খালি। বিছানায় বসে পা বাহিরে ঝুলিয়ে দিয়ে পা দোলাচ্ছে। রুহানি এক পর্যায়ে বলে উঠল, উজান ভাই। শাট আপ রোহানি। উজান গর্জে উঠল। আচমকা উজানের চিৎকারে রুহানি দৃশ্যমান রূপে কেঁপে উঠল। উজান আবার বলল, 100 বার নিষেধ করে ভাই ডাকতে, আর বারবার তুই ভাই ডাকিস। রুহানি নিজের ভুল বুঝতে পেরে জিব্বা কামড়াল। সরি উজান ভাই, আর হবে না। উজান দাঁত কটমট করে তাকালো রুহানির দিকে। রুহানি বলল, তাহলে কি রাখবো আপনি বলে দিন। উজান এগিয়ে এসে রুহানির পাশে তোয়ালেটা ফেলে দিয়ে রুহানির দিকে ঝুঁকে ফিস ফিস করে বলে উঠল, ওজান থেকে ওটা বাদ দিয়ে সাথে জান রাখতে পারিস না? আমি মাইন্ড করবো না। রুহানির এখন মন চাইল ওই গানটা শুনিয়ে দিতে। লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি? কিন্তু তার তো লজ্জা করে, সে তাও বলতে পারবে না। আগে শুনুন না আমার সেই কথাটা। রুহানি কথা ঘুরাতে চাইল। উজান রুহানির পাশে বসল, বলল, হ্যাঁ বল, আমি শুনছি। রুহানি উজানের দিকে ঘুরে বসে বলল, আপনার কি মনে আছে? কি? উজান জিজ্ঞেস করল। আপনার মনে নেই তাই না? উজান সরু চোখে তাকালো রুহানির দিকে, বলল, আমাদের অ্যানিভার্সারির কথা বলছিস? রুহানি লাফিয়ে উঠল, খুশিতে আত্মহারা হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, আপনার মনে আছে, ভাবছিলাম ভুলেই গিয়েছেন। উজান রুহানিকে ঘুরিয়ে উঠিয়ে এনে নিজের কোলে বসালো। রুহানি আঁতকে উঠল। সে বলল, আমি তো অনেক ভারী হয়ে গিয়েছি, আপনার কষ্ট হবে তো, নামিয়ে দিন আমায়। উজান হালকা ধমকে বলল, চুপচাপ বসে থাক, বেশি কথা বললে কোলে নিয়ে সারা বাড়ি সহ রাস্তা দিয়ে হেঁটে আসবো। রুহানি মিটিমিটি হাসল, ফিরে তাকালো উজানের দিকে। উজানও তাকালো তার দিকে। রুহানির স্বাস্থ্য বাড়ার কারণে মুখটা ফুলো ফুলো, গোল মুখ আরও গোল হয়েছে। এত কিউট লাগে, একদম পুতুল। না না, পুতুলের থেকেই সুন্দর। উজান টুপ করে রুহানির ফুলো গালে একটা চুমু দিল। রুহানির লজ্জায় বুকের সাথে মিশে গেল। উজান বলতে শুরু করলো, কক্সবাজার থাকতে কথা দিয়েছিলাম, বাড়ি ফিরে তোকে আবার বিয়ে করব। আমি চেয়েছিলাম আমাদের প্রথম অ্যানিভার্সারি দিন আমরা বিয়ে করব, কিন্তু তার আগে আমাদের বাচ্চারা এসে যাচ্ছে। তাদের যে বড্ড তাড়া, তাও 2 জন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই এবছরে বিয়ে করা হলো না। ইনশাআল্লাহ সামনের বছর ডিসেম্বরের 7 তারিখ থেকে আবার বিয়ে করব। রুহানি সম্পূর্ণটা সময় আবেগে আপ্লুত হয়ে শুনে গেল উজানের কথা। শেষের দিকে বলদের মতো হেসে বলে উঠল, উজান ভাই, আপনি এমন ভাবে বলছেন বিয়ে করব বিয়ে করব, মনে হচ্ছে আমরা বিয়ে ছাড়া বাচ্চা জন্ম দিচ্ছি। রুহানির কথা শুনে উজান অসন্তুষ্ট চোখে তাকালো। ভোরের দিকে ইশরাতের ডেলিভারির পেইন উঠেছে হঠাৎ। সকলে ছুটাছুটি করে তাকে হসপিটালে নিয়ে ছুটছে। রুহানি যেতে চাইলেও তাকে এই অবস্থায় নেওয়া হয়নি। সোমাইয়া আর তাকে বাড়িতে রেখে গিয়েছে। বেলা 11টার দিকে খবর এসেছে ইশরাতের ছেলে হয়েছে। মা ছেলে দুজনই আলহামদুলিল্লাহ সুস্থ আছে। উজান ছবি পাঠিয়েছে রুহানিকে, একটা ফুটফুটে বাচ্চা, কি সুন্দর। কালকে বাসায় নিয়ে আসা হবে তাদের। রাতে ইশরাতের পাশে হামিদা বেগম আর তুহিন থাকলো। আর সকলে বাড়ি ফিরে আসলো। রান্না করে কাজ শেষ করে ঘরে আসলো আয়েশা। অভ্র এখনও ফেরেনি, রাত হবে ফিরতে। রাত 11:30টার দিকে অভ্র বাড়ি ফিরল। অভ্র ঘরে ঢুকেই গায়ে সাদা পাঞ্জাবিটা টেনে টুনে খুলে পাশে ছুঁড়ে ফেলল। আয়েশা ফ্যান চালিয়ে দিল। অভ্র ঘরময় পায়চারি করতে করে বিরক্ত কণ্ঠে বলে উঠল, উফ, কি গরম, কি গরম। আয়েশা কপাল কুঁচকে তাকিয়ে রইল। এত শীতের ভেতরও এই লোকের গরম লাগছে। সে মুখ ফুটে বলেই ফেলল, এত শীতের ভেতরেও আপনার গরম লাগছে? অভ্রর পা থেমে গেল। সে আয়েশার দিকে তাকিয়ে হাত দিয়ে মুখে বাতাস করতে করতে বলল, সব তোমার রূপের আগুন, তোমার রূপের আগুনে ঝলসে যাচ্ছি আমি। উফ, এত গরম। অভ্রর ফ্লাটিং স্কিল দেখে আয়েশা হেসে উঠল। আয়েশা অভ্রর বুকের দিকে আঙ্গুল তাক করে বলল, এভাবে খালি গায়ে আমার সামনে দিয়ে ঘুরঘুর করছেন কেন? সিডিউস করার চেষ্টা করছেন? অভ্র নিজের দিকে একবার তাকিয়ে আয়েশার দিকে ফিরল। বাঁকা হেসে বলল, তুমি সিরিয়াস হচ্ছ নাকি আয়েশা বিবি? মোটেও না।
আপনাকে দেখে সিডিউস হওয়ার মতো কিছুই নেই। অভ্র অবাক হওয়ার ভান ধরল। আমাকে দেখে সিরিয়াস হওয়ার কিছু নেই। না চাইতেই পেয়ে গিয়েছো তো, তাই মূল্য দিচ্ছ না বিবি। বাহিরে কত মেয়ে আমার জন্য পাগল। আয়েশা দাঁত চেপে বলল। তো যান না তাদের কাছে, আমার কাছে কি? যে আপনাকে পাত্তা দেয় না তার কাছে থেকে কি করবেন? ওই যে আমাদের নিষিদ্ধ জিনিসের প্রতি ঝোঁক বেশি, তাই যার কাছে পাত্তা পাই না আমরা তার পেছনেই দৌড়াই। যান গোসল করে আসুন। এত শীতে তুমি আমাকে 2বার গোসল করতে বলছো? আশ্চর্য, আপনার না গরম লাগছে? আর 2বার কখন বললাম? দুপুরে তো গোসল করেননি। এখন করলে তো আমার আবার একটু পরে করা লাগবে। আয়েশা অবাক হয়ে বলল। এখন করলে আবার একটু পরে করবেন কেন? পরপর চোখ ছোট করে তাকালো অভ্রর দিকে। অভ্র মিটিমিটি হাসছে। আয়েশা কপাল কুঁচকে ভীষণ অসন্তুষ্ট কণ্ঠে বলে উঠল। আপনি যে এত ফাজিল এটা কেউ জানে? তুমি জানো তো, তুমি জানলেই হবে। আয়েশা চাইতেও রাগ দেখাতে পারল না, হেসে উঠল। রাত 12টা বাজতে আর মাত্র 5 মিনিট বাকি। রুহানি ছটফট করছে। উজান এখনও ফেরেনি। বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে, আবারও দরজার দিকে তাকাচ্ছে। ঠিক 12টার বাজতেই উজান ঘরে ঢুকল। রুহানি তড়াক করে উঠে দাঁড়ালো। ছটফট পায়ে এগিয়ে গেল উজানের দিকে। উজান বলল। আস্তে। রুহানি এগিয়ে এসে কোমরে 2 হাত রেখে দাঁড়িয়ে বলল। কোথায় ছিলেন আপনি শুনি? এত দেরি কেন হলো? উজান রুহানির মুখে এসে পড়া কয়েকটা চুল আঙ্গুলের সাহায্যে রুহানির কানের পেছনে গুজে দিয়ে বলল। একটা গাছে আটকে গিয়েছিলাম। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল। আজকে কি মনে আছে? উজান মুচকি হেসে রুহানির কপালে একটা চুমু খেয়ে বলল। আমাদের বিবাহ বার্ষিকী। রুহানি মন খারাপ করে বলল। যাক, মনে আছে তাহলে আপনার। পরপর আবার বলল। আমার গিফট কোথায় শুনি? উজান জবাব দিল। তোর গিফট তো তোকে অনেক আগে দিয়ে দিয়েছে। রুহানি অবাক হয়ে বলল। কখন? কোথায়? কখন দিলেন? উজান আঙ্গুল দিয়ে রুহানির 5 মাসের ফুলে ওঠা পেটে ঘুঁতো দিয়ে বলল। এই যে পেটে নিয়ে ঘুরছিস। রুহানি হক চকিয়ে উঠল উজানের কাণ্ডে। হতভম্ব হয়ে তাকিয়ে রইল। উজান আবার বলল। এর থেকে বড় গিফট আর কি হতে পারে? একটা না, দুইটা দিচ্ছে, তাও আবার একটা ছেলে একটা মেয়ে। রুহানি রাগ দেখিয়ে বলল। যার আপনার সাথে কথা নেই। রুহানি পেছনে ফিরতে গেলে উজান তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। পকেট থেকে একটা লাল রঙের বক্স বের করে রুহানির হাতে দিল। রুহানি সেটা খুললে তার থেকে চকচকে ডায়মন্ডের একটা আংটি বেরিয়ে আসে। উজান সেটা নিজের হাতে নিয়ে রুহানির আঙ্গুলে পরিয়ে দেয়। সেটাতে একটা চুমু খেয়ে বলল। এবার আমার গিফট দে। রুহানি মিটিমিটি হেসে উজানের হাতটা নিয়ে নিজের পেটের ওপর রেখে বলল। এই যে আপনার গিফট, এটা নিশ্চয়ই আপনার একার ফল না, আমারও পরিশ্রম আছে। উজান হেসে উঠল। রুহানি উজানকে ছাড়িয়ে ড্রেসিং টেবিলে থেকে একটা বক্স নিয়ে আসলো। তা থেকে চমৎকার একটা ঘড়ি বেরিয়ে আসলো। রুহানি সেটা উজানের হাতে পরিয়ে দিল। রুহানি নিজের হাতে কেক বানিয়েছিল। তারা সেই কেকটা একসাথে কাটলো। শীতের রাতে ব্যালকনিতে দুজন দাঁড়িয়ে রইল কতক্ষণ। উজানের বাহু বন্ধনে রুহানি। রুহানি আচমকা বলতে শুরু করলো। আপনি সারা জীবন এমন থাকবেন উজান ভাই। আপনি আছেন বলেই তো আমি বেঁচে আছি। আমার বেঁচে থাকার অনুপ্রেরণা হলেন আপনি। না হলে এত কলঙ্ক নিয়ে আমি কখনোই বাঁচতে পারতাম না। আমার জীবনের প্রথম শিক্ষণ আপনি। আপনার মতো কেউ আমাকে এতটা বুঝতে পারেনি। আপনার মতো এত চমৎকারভাবে কেউ আমায় বোঝাতে পারেনি। আপনার কথায় জাদু আছে উজান ভাই। সেই জাদুতে আমি আমার সকল দুঃখ কষ্ট ভুলে যাই। আমার ভাগ্য করে আমি আপনার মতো একজন স্বামী পেয়েছি। আপনি স্বামী হিসেবে একজন আদর্শ পুরুষ মানুষ। উজান রুহানিকে নিজের দিকে ফিরালো। রুহানির মুখে হাসি আর চোখে জল চিকচিক করছে। উজান আঙ্গুল দিয়ে আলতো করে জলটুকু মুছে দিল। উজান হালকা হেসে বলল। আমি সার্থক। আমি আমার স্ত্রীর কাছে একজন আদর্শ স্বামী হতে পেরেছি। রুহানি জিজ্ঞেস করল। আর আমি কি একজন আদর্শ স্ত্রী হতে পেরেছি? উজান রুহানির চোখের দিকে তাকিয়ে বলল। আমার রুহানির সব দিক দিয়ে নিখুঁত। সে আমার আদর্শ অনুগত স্ত্রী। স্বামী স্ত্রীর সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস, আর আমরা দুজন একে অপরকে সেই বিশ্বাস দিই। আমার খারাপ সময়ে তুই আমাকে বিশ্বাস করেছিস, আমার পাশে থেকেছিস। আমি যাই বিশ্বাস কোনোদিন না ফোরাক। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল। কিন্তু আপনার একটা জিনিস চেঞ্জ করতে হবে। যে কি? এই যে আপনি আমাকে ভাই ডাকতে নিষেধ করেন, কিন্তু আপনি আমাকে তুই সম্বোধন করেন, এটা কি ঠিক বলেন? উজান ভ্রু উঁচিয়ে বলল।
এখন আমাকে তোকে তুমি করে বলতে হবে? অবশ্যই, আমি আপনার বউ না? বউকে কেউ তুই করে রাখে? আচ্ছা, ডাকবো। এখন ডাকুন। উজান বলল। তুমি। রুহানি খিলখিল করে হেসে উঠল। উজান বাঁকা চোখে তাকিয়ে রইল। রুহানি বলল। আপনার মুখে তুমি ডাকটা অনেক অদ্ভুত লাগছে। রুহানি আবার বলল। আপনার মুখে ভালোবাসি শব্দটা কিন্তু এখনো শোনা হলো না। শোনা হবে কোনো একদিন। সেই কোনো একদিনটা কবে হবে? ওই যে কোনো একদিন। রুহানি ঠোঁট ফুলিয়ে তাকালো উজানের দিকে। উজান টুপ করে সেই ঠোঁটে শক্ত করে একটা চুমু খেল। ইশরাতকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। এদিকে বিপাকে পড়েছে বেচারা সদ্য জন্ম নেওয়া বাচ্চাটা। সারাদিন তাকে নিয়ে কাড়াকাড়ি লেগেই থাকে সকলের। রুহানি তো তাকে ছাড়তেই চায় না। এদিকে সুমাইয়া আর রুহানি দুইজন খালি ঝগড়া করে বাচ্চাটাকে নিয়ে। বাচ্চাকে দেখতে নানি জয়নব বেগম, খালা, মামারা, ভাই বোনেরা সকলে এসেছে। কিছুদিনের ভেতরে আকিকাও সম্পূর্ণ করা হলো। ছেলের নাম রাখা হলো তাওহিদ ইরফান তালহা। সবথেকে আশ্চর্যের বিষয় হলো তুহিন আর ইশরাতের বিবাহ বার্ষিকীর দিনেই তালহার জন্ম হয়েছে। এর ভেতরে রায়হান হুট করে জানালো সে বিয়ে করতে চায়। মেয়ে তার পছন্দ করা আছে। ইশরাত তার বাবার সাথে কথা বলছে। বাবা আগের থেকে কিছুটা নরম হয়েছেন। তালহা হওয়ার পর বাবা মা আর ভাই এসেছিল মাহতাব বাড়িতে তালহাকে দেখতে। আসার সময় হাত ভর্তি করে খাবার আর বাবুর জন্য খেলনা নিয়ে এসেছিল। বাবার মুখ দেখে বোঝার উপায় নেই উনি পুরোটুকু মেনে নিয়েছেন কিনা। তুহিন আগ বাড়িয়ে কথা বললেও উনি শুধু কথার জবাবটুকু দিয়েছেন। সকালে এসে বিকালে চলে গিয়েছিলেন তারা। ইশরাত তাতেই খুশি। এখন একটু মেনেছে, পরবর্তীতে সবটুকু মেনে নিবে। পরিবারের ঝামেলা একদিন না একদিন ঠিকই মিটে যাবে, কিন্তু প্রিয় মানুষ হারানোর বেদনা কোনো দিনও মিটত না। এই আফসোস সারা জীবন থেকে যাবে। রায়হানের পছন্দ করা মেয়ে দেখতে গিয়েছিল বাড়ির মুরব্বীরা। মেয়ে তাদের পছন্দ হয়েছে। কিছুদিনের ভেতরে কথা পাকাপোক্ত করা হয়ে গিয়েছে। বড় করে অনুষ্ঠান করবে না রায়হান, শুধু বিয়ে কাবিন করে মেয়ে নিয়ে আসবে। রান্নাঘরে চা বানাচ্ছে আয়েশা। রুহানি ফুলিকে কোলে নিয়ে সারা বাড়ি ঘুরঘুর করছে। সোফায় তালহাকে কোলে নিয়ে বসে আছে ইশরাত। সামনে রাসেল আর সুমাইয়া বসে আছে। কি নিয়ে যেন দুজনের কথা কাটাকাটি করছে, তা নীরবে শুনছে ইশরাত। সুমাইয়া এক পর্যায়ে বিরক্ত হয়ে বলে উঠল। তুমি বেশি খারাপ রাসেল ভাই। কথায় না পারলে এমন খারাপ হয়ে যেতে হয়। সুমাইয়া ধুম করে একটা কিল মারল রাসেলের বাহুতে। চুপ করো অসভ্য ভাই। রাসেল বাহু মালিশ করতে করতে বলল। তোর হাত নাকি লোহারে সুমাইয়া? বাবা, জ্বলে যাচ্ছে। তখন সেখানে রুহানি হাঁপাতে হাঁপাতে এসে বসল। ফুলিকে কোলে রেখে হাত পা মেলে দিয়ে বসে বলল। উফ, এইটুকুতেই হাঁপিয়ে গেছি আমি। আয়েশা সকলের জন্য চা নিয়ে আসলো। টি টেবিলের ওপরে ট্রেটা রাখলো। ফোনটাও সেখানে রাখলো। নিজে একটা কাপ নিয়ে সোফায় বসলো আয়েশা। সকলে চা নিল। বড়রা কেউ বাড়িতে নেই। অভ্র, উজান, তুহিন কাজে। বরাবরের মতো রায়হানের খবর কেউ জানে না। চা খাওয়া আর গল্পের মাঝে হঠাৎ ঝংকার তুলে আয়েশার ফোন বেজে উঠল। সকলের নজর একসাথে আয়েশার ফোনের স্ক্রিনে পড়ল। প্যারেলাল দিয়ে ছেপ করা নাম্বার থেকে ফোন এসেছে। আয়েশা তড়িঘড়ি করে ফোনটা হাতে নিয়ে ফেলল। রুহানিরা ঠোঁট চেপে হেসে উঠল। রাসেল মুখ ফসকে বলে ফেলল, প্যারালাল? আয়েশা চরম লজ্জা পেয়ে সেখান থেকে দ্রুত প্রস্থান করল। রাসেল দাঁত বের করে হেসে বলে উঠল, ও, আমাদের চাচা তাহলে প্যারালাল? সুমাইয়া হাসতে হাসতে বলল। বেচারি চাচি লজ্জা পেয়েছে। রুহানি হো হো করে হেসে উঠল। রুহানির হাসির আওয়াজে তালহার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই চিৎকার করে কেঁদে উঠল সে। সবাই হকচকিয়ে উঠল। রুহানি জিভ কামড়ালো। তালহাকে নিজের কোলে নিয়ে নিল। রায়হান যত দ্রুত চায় বিয়ে করতে, সে মোটেও দেরি করতে রাজি না। হঠাৎ বিয়ের ভূত মাথায় কেন উঠল কেউ বুঝতে পারছে না। যেই ছেলে এতদিন বিয়ে করবে না বলে মুখে ফেনা তুলে ফেলেছে, সেই ছেলেটাই এখন বিয়ে করবে বলে মুখে ফেনা তুলছে। বড়ই আজব ব্যাপার। বিয়ের কেনাকাটা শুরু হয়ে গিয়েছে। সামনে শুক্রবার বিয়ে। রায়হান নিজে দেখে শুনে সব কিছু কেনাকাটা করছে। রাতে উজান ঘরে এসে রুহানিকে ঘরে দেখতে পেল না। অমনি মেজাজ চড়ে গেল তার। চেঁচিয়ে চেঁচিয়ে রুহানিকে ডাকতে শুরু করলো। উজানের ডাক শুনে হন্তদন্ত পায়ে ছুটে আসলো রুহানি। দরজার সামনে দাঁড়িয়ে হাঁপাতে থাকলো। উজান নাক ফুলিয়ে তাকিয়ে রইল। হুঙ্কার দিয়ে উঠল, কি সমস্যা? এভাবে হাঁপাচ্ছিস কেন?
রুহানির নাজুক শরীর কেঁপে উঠল উজানের হুঙ্কারে। ঠোঁট উল্টিয়ে বলল, ছুটে আসার কারণে হাঁপিয়ে উঠেছি। ওই যে কোনো একদিন। আপনিই তো গরুর মতো চেঁচাচ্ছিলেন। মুখ ফসকে কথাটা বলতেই রুহানি জিভ কাটল। উজানের চোখ বড় বড় হয়ে গেল। সে নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমি গরুর মতো চেঁচেছিলাম? রুহানি ঘন ঘন দুই পাশে মাথা নাড়িয়ে না বুঝল। উজান কিছুক্ষণ সরু চোখে তাকিয়ে থেকে দুই হাত মেলে দিয়ে বলল, সুইটহার্ট, বুকে আয়। আশকারা পেতেই রুহানির শুকনো মুখে হাসি ফুটে উঠল। উল্কার গতিতে ছুটে এসে আশ্রে পড়ল উজানের বুকে। উজান শক্ত করে জড়িয়ে ধরল। উজান বলল, আমি বাড়িতে এসে যেন সবসময় তোকে ঘরে পাই। আমার সারাদিনের সব ক্লান্তি তোকে দেখে মুছে যায়। তুই আমার ক্লান্তি দূর করার ওষুধ। তখন পায়ে নরম কিছুর ঘষা লাগতেই উজান পায়ের দিকে তাকালো। ফুলি তার পায়ে গা ঘেঁষছে। হয়তো সেও তার মালিকের মতো আদর খেতে চায়। ড্রয়িং রুমে বসেছিলেন জয়নব বেগম, হামিদা, সুরাইয়া, হাফসা, রুহানি, সুমাইয়া, ইশরাত আর আয়েশা। বিভিন্ন কথার এক পর্যায়ে জয়নব বেগম আয়েশাকে বলে উঠলেন, এবার তোমাদের একটা বাচ্চা নেওয়া উচিত বৌমা। অভ্রের বয়স তো কম হলো না, আর ভাইপোরদের বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে। এদিকে সে তাদের সবার বড় হয়েও তার এখনো বাচ্চা হয়নি। ব্যাপারটা দৃষ্টিকটু লাগছে। আয়েশা লজ্জায় মাথা নিচু করে রইল। জয়নব বেগম যদি জানতেন তার এই ছেলেটা বাচ্চার জন্য কিভাবে তাকে অতিষ্ঠ করে, তাহলে হয়তো তিনি একথা জীবনেও বলতেন না। আয়েশা কোনো কথা বলল না, নীরবে মাথা নাড়িয়ে সায় জানালো। গোসল শেষে ড্রেসিং টেবিলের সামনে বসে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাচ্ছে আয়েশা। শীতকাল হওয়ায় হাঁটু ছাড়িয়ে লম্বা চুলগুলো শুকাতে বেশ ঝামেলা হয়ে আয়েশার। তাই 2 দিন আগে অভ্র হেয়ার ড্রায়ার এনে দিয়েছে। এখন আর কোনো সমস্যা হয় না। আগে থেকে আরও কিছুটা বেড়েছে চুল। এই লম্বা চুলগুলো অভ্র অনেক পছন্দের। আয়েশার সাথে থাকলে সে সব সময় আয়েশার চুল হাতে পেঁচিয়ে রাখে আর ঘন ঘন চুলে ঘ্রাণ নেয়। গ্রামে থাকতে আয়েশা শীতকালে গোসল শেষে নদীর কূলে গিয়ে বসে থাকত। নদীর কূল ছিল তার একটা প্রশান্তির জায়গা। সময় পেলেই সে সেখানে গিয়ে বসে একাকিত্ব উপভোগ করত। সে আগে একা ছিল, হ্যাঁ, ভীষণ একা ছিল। ক্লাস 10 পর্যন্ত পড়িয়ে পড়াশোনা বন্ধ করে দেওয়া হলো তার। নিজের বাবা থাকতেও ছিল না। একটা সৎ মা থাকলেও সে কখনো আপন মা হতে পারেনি। তার একটা ভাই থাকতেও সেই ভাইয়ের তার কাছে আসার কোনো অনুমতি ছিল না। সেই ভাইকে আদর করার অনুমতি ছিল না। সে শুধু ওই বাড়ির দাসত্বই করে গিয়েছিল। আপন হয়ে উঠতে পারেনি কোনো দিন। তার কাছে সব থেকেও কিছুই রইল না। কিন্তু এখন তার সব আছে। মেয়েদের জীবনে সব থেকে প্রয়োজন হয় একটা বিশ্বস্ত হাত। আল্লাহ তাকে সেটা দিয়েছেন। সে তার জীবনে অভ্র জোহানের মতো একজন জীবন সঙ্গী পেয়েছে। হ্যাঁ, মাথার 2-1টা তার ছেঁড়া, তাতেও অবশ্য কিছু যায় আসে না তার। রায়হানের বিয়ে আজ। বিয়েতে যাওয়ার জন্য সে একটা লাল রঙের শাড়ি পরেছে। কিছুদিন আগে অভ্র এনে দিয়েছিল শাড়িটা। আজকেই প্রথম পরল সে। চুলগুলো শুকিয়ে সুন্দর করে বেঁধে নিল। মুখে একটু ক্রিম লাগিয়ে চোখে কাজল দিল, সাথে হালকা একটু লিপ বাম। ঘড়ির কাঁটার দিকে তাকালো, দেরি হয়ে যাচ্ছে। আর এদিকে অভ্রর কোনো এখনো খবর নেই। ফোনটা হাতে নিয়ে তাকে ফোন দিতে যাবে এমন সময় হন্তদন্ত পায়ে ঘরে ঢুকলো অভ্র। ঘরে ঢুকেই অভ্র থমকে গেল। থেমে গেল শব্দ, থেমে গেল তার সময়, থেমে গেল তার হৃৎপিণ্ড। মুগ্ধ চোখে তাকিয়ে রইল আয়েশার দিকে। কিছু মুহূর্তের পর মুখ দিয়ে শব্দ বেরিয়ে আসলো, মাশাল্লাহ, আমার চড়ুই পাখিটাকে কি সুন্দর লাগছে। আয়েশা লজ্জায় মাথা নিচু করে ফেলল। ঠোঁটে লাজুক হাসি ফুটে উঠল। অভ্র এগিয়ে এসে 2 হাত দিয়ে কোমর জড়িয়ে ধরে কাছে টেনে আনলো। আয়েশা মাথা নিচু করে রাখল। অভ্র 1 হাত দিয়ে আয়েশার মুখ উঁচু করে মুগ্ধ কণ্ঠে বলে উঠল, তোমার আমার আমার লাগছে আয়েশা বিবি। ও সরি, তুমি তো আমারই, পুরোটুকু শুধুই আমার বিবি, আমার চড়ুই পাখি। আয়েশা লজ্জায় তার দিকে তাকাতে পারল না, মাথা নিচু করে ফেলল। অভ্র অনেকটা সময় নিয়ে কপালে চুমু খেল। রাসেল নতুন বাইক কিনেছে। উজানের থেকে দেখে সেও ইয়ামাহা কিনেছে। বাইক নিয়ে বাইরে দাঁড়িয়েছিল সে। তখন সেজেগুজে হেলতে দুলতে বাইরে বেরিয়ে আসলো সুমাইয়া। সুমাইয়াকে দেখে রাসেল চেঁচিয়ে উঠল, আরে রঙ্গিলা বিয়াইন, এদিকে আসেন। সুমাইয়া সরু চোখে তাকালো রাসেলের দিকে। গটগট পায়ে এগিয়ে এসে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে পড়ল। কি সমস্যা? সমস্যা কিছুই না, বাইকে ওঠ।
সুমাইয়া বাইকটা ঘুরে ঘুরে দেখে বলল, বাইক তো অনেক সুন্দর রাসেল ভাই। ও তাই? তাহলে এবার আপনি উঠে আরো সুন্দর করে দিন। রায়হানের বিয়েতে পরিবারের সবাই গেলেও রুহানি আর উজান যায়নি। মূলত উজান যেতে দেয়নি রুহানিকে, সাথে বাহানা দেওয়া হয়েছে রুহানির শরীর ভালো না। এদিকে সত্যি রুহানির শরীরটা আজকাল খুব একটা ভালো যাচ্ছে না। তবে যতটা রুহানির শরীর খারাপ যাচ্ছে তার থেকেও যেন বেশি খারাপ যাচ্ছে উজানের। রুহানির রাতে ঘুম হয় না, আর সেই সঙ্গে জেগে থাকে উজানও। একদিকে স্ত্রীর অস্থিরতা, অন্যদিকে স্ত্রীর অস্থিরতায় নিজের দ্বিগুণ অস্থিরতা। দুই মিলে তার রাতগুলো হয়ে উঠেছে অনিদ্রায় ভরা। রাতে রুহানি বিছানায় পিঠ দিতে না দিতেই পায়চারি শুরু করে দেয়। পেটটা এখন অনেক ভারী হয়ে গেছে। টুইন বেবি বহন করা সহজ নয়। হাঁটতে কষ্ট হয়, একটানা বসে বা শুয়ে থাকতে পারে না। মাঝরাতে তার কোমরে তীব্র ব্যথা শুরু হয়, পা ফুলে ওঠে, শরীর গরম হয়ে যায়, কখনো বমি বমি ভাব, কখনো হঠাৎ মাথা ঘোরা। সব মিলিয়ে তার দিনরাত্রি এক যন্ত্রণার ভেতর দিয়ে কাটছে। এই সময়টাতে উজান প্রায় সারা রাত জেগে থেকে রুহানির পাশে। সে রুহানির কোমর মালিশ করে দেয়, কখনো হাত টিপে দেয়, পায়ের পাতা টিপে দেয়। কখনো রুহানির গা গরম হয়ে উঠলে ঠান্ডা তোয়ালে চেপে ধরে রুহানির কপালে। ভোরের দিকে যখন একটু শান্ত হয় রুহানি, তখনই উজান চোখ বোঝে, কিন্তু ঘুমানোর সময় পায় না প্রায়ই। কিছুক্ষণের মধ্যেই অফিসের সময় হয়ে যায়। অফিসে গিয়ে ক্লান্ত চোখে কাজ সামলায় সে। অবশ্য শরীরের ক্লান্তি তার কাছে কিছুই না, সে মূলত ক্লান্ত রুহানির কষ্টে। রুহানির শরীর যত ভারী হচ্ছে, উজানের মন তত অস্থির হয়ে উঠছে। রাতে যখন রুহানি কষ্টে হাঁপায়, সে ভীষণ অপরাধী গলায় বলে, আরেকটু সহ্য করো রুহানি, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তোমার পাশে। তার কথায় রুহানির অস্থিরতা কমলেও অস্থিরতা কমে না উজানের। যত দিন এগোচ্ছে তত অস্থিরতা বাড়ছে। অফিস থেকে যত দ্রুত পারে সে বাড়ি ফিরে আসে। বিয়ের পর রায়হান কিছুটা বাড়িমুখো হয়ে উঠেছে। অনেক বোঝানোর পরও সে পারিবারিক ব্যবসায় যুক্ত হয়নি, বরং কিছুদিন আগে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি নিয়েছে। রুহানিদের মনে ছিল সংখ্যা, নতুন বউ কেমন হবে, তাদের সাথে মানিয়ে নিতে পারবে তো। কিন্তু নতুন বউ তামান্না এসে সেই সব সংখ্যা দূর করে দিল। পরিবারের সবার সাথে অল্প সময়েই এমনভাবে মিশে গেছে যে রুহানিরা সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল। সকালবেলা ডাইনিংয়ে নাস্তা করছিল উজান, অভ্র, তুহিন, রফিকুল সাহেব, রাফিদ সাহেব আর আফতাব সাহেব। বাড়ির বউরা তাদের ধরে ধরে সব দিচ্ছিলেন। এমন সময় রায়হান একদম পরিপাটি হয়ে নিচে নেমে আসলো। হামিদা বেগম খেতে ডাকলে সে খাবে না জানিয়ে বেরিয়ে গেল। উজান তীক্ষ্ণ দৃষ্টিতে তার পায়ের দিকে তাকিয়ে রইল। হঠাৎ দৃষ্টিচরণে ভেসে উঠল পূর্বে ঘটে যাওয়া কিছু দৃশ্য। সবকিছু মেলাতে পেরে আচমকা তার ঠোঁটে বাঁকা হাসির রেখা দেখা দিল। একটা রেস্টুরেন্টের সামনাসামনি বসে আছে রায়হান আর উজান। অসময়ে ডাকায় রায়হান খুবই বিরক্ত হয়ে আছে। রায়হান বলে উঠল, আমাকে এখানে ডাকার কারণ কি? উজান শান্ত চোখে তাকালো রায়হানের দিকে, অত্যন্ত শীতল কণ্ঠে বলে উঠল, কেন করলে এমনটা ভাইয়া? রায়হানের ভ্রু কুঁচকে গেল। সে বলল, কি করেছি আমি? উজান তাকিয়ে রইল রায়হানের দিকে। হঠাৎ রায়হানের কিছু একটা সন্দেহ হলো। কেঁপে উঠল সে, অবাক চোখে তাকিয়ে রইল উজানের দিকে। কিন্তু উজান কিভাবে জানবে? উজান রায়হানের চোখের দিকে তাকিয়ে বলল, কেন মারতে চেয়েছিলে আমাদের? হঠাৎই রায়হানের চোখে রং বদলে গেল। সেখানে অসম্ভব পরিমাণের রাগের বহিঃপ্রকাশ দেখা দিল। রায়হান হিসিয়ে বলল, আমাদের নয়, শুধু বল তোকে। আমি শুধু তোকে মারতে চেয়েছিলাম। কিন্তু কেন? রায়হান উত্তেজিত হয়ে পড়ল। টেবিলে বাড়ি দিয়ে বলল, আমি রুহানিকে চাইতাম, রুহানিকে ভালোবাসতাম আমি। রুহানি আমার হওয়ার কথা ছিল, কিন্তু তুই কি করলি? মাঝখান থেকে এসে রুহানিকে নিয়ে গেলি। হারিয়ে ফেললাম আমি রুহানিকে। রুহানিকে পাওয়ার একমাত্র পন্থা ছিল তোকে মেরে তাকে নিজের করা। উজান শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আমাকে মেরে ফেলে রোহানি তোমার হতো? আমি মরে গেলে রোহানি যদি 100 যুগে বেঁচে থাকার সুযোগ পেত, তবুও সে দ্বিতীয়বার কোনো পুরুষের দিকে চোখ তুলে তাকাতো না। আমি তোকে জোর করে নিজের করতাম। যেটা সহজে থেকে পাওয়া যায় না, সেটাকে জোর করে আদায় করে নিতে হয়। ভুল বললে ভাইয়া। তুমি যদি জোর করে তাকে নিজের করতে চাইতে, তাহলে সে সবার আগে নিজেকে শেষ করত। সে কখনোই তোমার হতো না। জোর করে সব পাওয়া যায় না ভাইয়া। জীবনে কিছু কিছু অপূর্ণ ইচ্ছা থেকে যায়। জীবন আমাদের সব কিছু দেয় না। যেমন আমি কোনোদিনও বড় ভাইয়ের আদর পাইনি।
শেষের কথাটা খুব আফসোসের স্বরে বলল উজান। রায়হান তাকিয়ে রইল। উজান আবার বলল, বিশ্বাস করো ভাই, তুমি আজকে বাঁচতে পারতে না যদি না তোমার সাথে একটা মেয়ের জীবন জড়িয়ে থাকতো, আর যদি না তুমি আমার ভাই হতে। উজান ঘরে ঢুকে দেখল রুহানি হাতে পায়ে সরিষার তেল মালিশ করছে। নিশ্চয়ই আবারও গা চুলকাচ্ছে। উজান এগিয়ে আসতেই রুহানি বোতলের মুখ আটকে পাশে রেখে দিল। উজান এসে রুহানির পাশে বসে রুহানির কাঁধে মাথা রাখল। রুহানি ওজানের হাত জড়িয়ে ধরল। ওজান অত্যন্ত শান্ত স্বরে বলে উঠল, বুঝলি সুইটহার্ট, আপন মানুষের পেছন থেকে ছুরি চালায়। এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না। 2 দিন বাদে তারা তাদের আসল রূপ দেখিয়ে দেয়। সবাই স্বার্থপর হয়। আমার সাথেই কেন বারবার এমন হচ্ছে? রুহানি চুপচাপ শুনতে থাকলো উজানের কথা। উজান আবারও কেমন গলায় যেন বলে উঠল, আমি কি খুব খারাপ রোহানি? রুহানি তাকালো উজানের দিকে। উজান সোজা হয়ে বসল, মাথা নিচু। রুহানি উজানের চোখের দিকে তাকালো। উজানের চোখে কিছু একটা ছিল, একটা গভীর অসহায়ত্ব যা সোজা রুহানির হৃদয়ে গিয়ে বিঁধল। ওই চোখে এমন এক যন্ত্রণা ছিল যা আপন মানুষের দেওয়া আঘাতেই জন্ম নিয়েছে। রুহানির চোখে জল জমে উঠল। উজানকে এতটা অসহায় আগে কখনো লাগেনি। তার উজানকে সে কখনো এমন রূপে দেখেনি। আচ্ছা, মানুষ কেন এত স্বার্থপর হয়? কেন মানুষ স্বার্থের জন্য আপন মানুষদের ঠকায়? দুনিয়াতে কি স্বার্থই সব কিছু? মাঝে কেটে গিয়েছে কিছু মাস। রুহানির ডেলিভারির সময় এগিয়ে এসেছে। আর যত দিন এগিয়ে এসেছে আর ততই উজানের টেনশন বাড়ছে। সকালে উজানের আগে ঘুম ভাঙল। ঘুম থেকে উঠে একেবারে গোসল করে বেরিয়ে আসলো। অফিসের জন্য তৈরি হলো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে টাই বাঁধতে বাঁধতে তাকালো রুহানির দিকে। রুহানি তার দিকে পিট চোখে তাকিয়ে আছে। উজান এগিয়ে গেল বিছানার দিকে। রুহানির দিকে ঝুঁকে তার কপালে চুমু খেয়ে বলল, আর একটু ঘুমা, রাতে তো ঘুমাস নাই। রুহানি বলল, দ্রুত চলে আসবেন, আপনাকে ছাড়া ভালো লাগে না। উজান টুপ করে রুহানির ঠোঁটে একটা চুমু খেল। ফিসফিসিয়ে বলল, খুব শীঘ্রই ফিরে আসবো তোর কাছে। প্রহর গুনতে থাক শুধু। আচ্ছা, মনে থাকে যেন। উজান রুহানির নাকে টোকা দিয়ে বলল। মনে থাকবে। তালহাকে কোলে নিয়ে বসে আছে আয়েশা। ড্রয়িং রুমে পরিবারের মহিলারা সবাই একসাথে বসে আছে। গল্প করার মাঝে হাফসা আয়েশাকে বলে উঠলেন, তোমার বাবা মায়ের সাথে যোগাযোগ আছে তোমার? ওরা চেষ্টা করেনি যোগাযোগ করার? আয়েশা স্বাভাবিক গলায় জবাব দিল, না, যোগাযোগ হয়নি। তুমি চেষ্টা করেছিলে? সুরাইয়া বললেন এবার। হ্যাঁ, আমি চেষ্টা করেছিলাম। আমার কণ্ঠ পেয়েই ফোন রেখে দেয়। হামিদা বললেন, থাক, এত চিন্তা কইরো না তো। ওরা তোমাকে বিদায় করতে পেরেই বেঁচে গেছে। তুমি ওদের কথা একদম ভাববে না। আমরা সবাই তোমাদের আপন। আয়েশা তৃপ্তির হাসি হাসল। আসলেই তো, এখন তার সব আছে। আল্লাহ কখনোই কাউকে সব দিক দিয়ে নিরাশ করবেন না। তার এখনও মনে আছে মেট্রিক পরীক্ষার পরে সে কত বাবা মায়ের হাতে পায়ে ধরেছিল পড়াশোনা করার জন্য, কিন্তু তাকে আর পড়তে দেওয়া হয়নি। মেট্রিকে সে অনেক ভালো রেজাল্ট করেছিল। তার ইচ্ছে ছিল পড়াশোনা করার। অভ্র বলেছিল তাকে কলেজে ভর্তি করিয়ে দিবে, কিন্তু সে রাজি হয়নি। এখন কি তার কলেজে পড়ার বয়স আছে? তার থেকে বড় কথা, সে এখন মন দিয়ে সংসার করবে, কোনো অপূর্ণতা রাখতে চায় না। তখন অভ্র ফিরল বাড়িতে। ঘরের দিকে যেতে যেতে বলল, আয়শা, ঘরে আসো। সুমাইয়া ঠোঁট টিপে বলল, যাও চাচি, তোমার পেয়ারিলাল ডাকছি। আয়েশার ইচ্ছে করলো মাটির নিচে ঢুকে যেতে। ছটফট পায়ে সেখান থেকে প্রস্থান করলো। সুমাইয়া হাসতে হাসতে বলল, দেখেছো কত তাড়াতাড়ি? সুরাইয়া জোরে একটা থাপ্পড় মারলেন মেয়ের মাথায়। রুহানি বলল, বুঝলে মেজমা, তোমার মেয়েটা বেশি পেকে গেছে, এর বিয়ে দিয়ে দাও। সুমাইয়া চোখ গরম করে তাকালো রুহানির দিকে। রুহানি সেদিকে পাত্তাই দিল না। সুরাইয়া সিরিয়াস হয়ে বললেন, আমি কিছুদিন ধরে ভাবছিলাম মেয়েটার বিয়ের ব্যাপারে। কিছুদিন আগে একটা ভালো সম্বন্ধ আসছে, ছেলে ইঞ্জিনিয়ার, দেখতে শুনতে বেশ ভালো। তোর চাচাও ভাবছে ব্যাপারটা নিয়ে, দেখি কত দূর আগায়। রুহানি তাকালো সুমাইয়ার দিকে। সুমাইয়ার মুখটা কালো হয়ে গেল। এতক্ষণের হাসি উধাও হয়ে গেল তার মুখ থেকে। ঘরে এসে অভ্র গোসল করে বেরিয়ে আসলো। ঘরে আসতেই একটার পর একটা ফোন এসেই যাচ্ছে ফোনে। ফোনে কথা বলতে ব্যস্ত হয়ে পড়ল সে। আয়েশা আশপাশ দিয়ে ঘুরঘুর করছে। অভ্র বিছানায় বসলে আয়েশা পাশ দিয়ে যেতে গেলে অভ্র কোমর ধরে টান মেরে নিজের কোলে বসিয়ে দিল। আয়েশা চাচাতে গেলে অভ্র ঠোঁট দিয়ে ওর ঠোঁট আঁকড়ে ধরল।
ফোনের ওপাশ থেকে কথা বলেই যাচ্ছে একটা লোক। অব্র ছেড়ে দিল আয়েশাকে। আয়েশা চোখ কুঁচকে তাকিয়ে রইল। পরে সেও অব্রর গলা জড়িয়ে ধরে বসল। অব্র কোমর টেনে আরও মিশিয়ে ধরল। কথা শেষে তাকালো সে আয়েশার দিকে। আয়েশা বলল, আমি না একটা জিনিস ভাবছি। কি ভাবছো? আমি জীবনে কি এমন করেছিলাম যে আপনার মতো তার ছেঁড়া লোকের পাল্লায় পড়লাম? আয়েশা জবাব দিল খুব ভাবান্তর হয়ে। অব্র বলল, নিশ্চয়ই কোনো এমন ভালো কাজ করেছো যার বিনিময়ে আল্লাহ অব্র জোহানকে তোমাকে উপহার দিয়েছে। আয়েশা স্নিগ্ধ হাসল। অব্রর মুখ দুই হাতে ধরে নিচু করে কপালে একটা গভীর চুমু দিল। বলল, হ্যাঁ, ঠিক বলেছেন। আমি নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম যার বিনিময়ে আপনার মতো স্বামী আমি পেয়েছি। সারা জীবন এমন তার ছেঁড়া থাকবে কিন্তু। হ্যাঁ। রাত তখন 11টা বাজে। ফুলিকে নিয়ে রুহানি বিছানায় বসে আছে। রুহানি হাঁটু ভাঁজ করে বসা আর ফুলি তার কোলে বসা। রুহানি তার সারা শরীরে হাত দিয়ে আদর করে দিচ্ছে। রুহানি বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে। এত রাত হয়ে গেল, উজান এখনও আসলো না। সাধারণত উজান এত দেরি কখনোই করে না। সে উজানের নাম্বারে ফোন দিল। ফোন ঢুকছে কিন্তু উজান ফোন ধরছে না। 3 বার দেওয়ার পর আচমকা পেটে ব্যথার অনুভূত হলো। আজ সকাল থেকেই চিনচিন ব্যথা করছিল পেটে। প্রথমে তেমন একটা পাত্তা না দিলেও ব্যথা ক্রমশ বাড়তে থাকলো। এক পর্যায়ে সেটা তীব্র আকারে ধারণ করলো। ভেজা কিছুর অনুভব হতেই নিচে তাকিয়ে দেখল সে যেখানে বসে আছে সেখানটা পুরো ভিজে গিয়েছে। সাথে তীব্র ব্যথায় চিৎকার করে উঠল রুহানি। ফোন বারবার ভাইব্রেট হচ্ছে দেখে উজান বিরক্ত হয়ে বাইক রাস্তার পাশে দাঁড় করালো। হেলমেট খুলে সামনে রেখে ফোন বের করে দেখল মায়ালতা। সেভ করা নাম্বার থেকে ফোন এসেছে। উজান ফোন ব্যাক করতে যাবে, আচমকা পেছন থেকে মাথায় তীব্র আঘাতে সেকেন্ডের ভেতরে বাইক থেকে ছিটকে পড়ল সে। মাথায় সজোরে পরপর 2 বার বাড়ি খেল রোডে। ফোন হাত থেকে ফসে কিছুটা দূরে গিয়ে পড়ল। মুখ থেকে রক্ত ছিটকে বেরিয়ে আসলো। মাথা ঝা ঝা করে উঠল। উজান অনুভব করল মাথা থেকে রক্ত গড়গড় করে পড়ছে। অসহ্য রকমের যন্ত্রণা হচ্ছে। ঝাপসা চোখে তাকানোর চেষ্টা করল। চোখে কিছুই দেখতে পারছে না। ঝাপসা ঝাপসা দৃষ্টিতে দেখল 5-6টা ছেলে দাঁড়িয়ে আছে তার সামনে। সকলের হাতে মোটা লম্বা লম্বা কাঠ। উজান ওঠার চেষ্টা করল। একটু উঠলও আবারও পড়ে গেল। ছেলেগুলোর ভেতরে একটা ছেলে এগিয়ে এসে সজোরে একটা লাথি মারল উজানের পেটে। উজানের মুখ থেকে রক্ত ছিটকে বেরিয়ে আসলো। কাকিয়ে উঠল সে। রুহানি এক হাতে পেট চেপে অন্য হাতে ফোন হাতড়ে নিয়ে আবারও উজানকে ফোন দিল। উজানের ফোন বাজতে থাকলো। ছেলেগুলোর ভেতরে একজন গিয়ে উজানের ফোন উঠালো। ফোন স্ক্রিনে মায়ালতা সেভ করা নাম্বারের সাথে রুহানির ছবি দেখে তাচ্ছিলর হাসি দিল ছেলেটা। বিড়বিড় করল, আজ আইরান নাটক মাদারচোদ। তারপর সাথে সাথে ফোনটা সজোরে আছাড় মারল। রুহানি ব্যথা সহ্য করতে না পেরে আবারও চেঁচিয়ে উঠল। তার চিৎকারে ছুটে আসলো বাড়ির সবাই। এই অবস্থায় রুহানিকে দেখে হামিদা চেঁচিয়ে উঠলেন, দ্রুত গাড়ি বের করো, হাসপাতালে নিতে হবে এক্ষুনি। আয়েশা বলে উঠল, কিন্তু ওর ডেলিভারি ডেট না আরো বেশ কিছুদিন পরে ছিল। তীব্র ব্যথায় রুহানি কাতরাচ্ছে আর অস্পষ্ট কণ্ঠে উজানকে ডাকছে। অব্র বাড়িতেই ছিল। পরিস্থিতি খারাপ দেখে দ্রুত রুহানিকে কোলে তুলে নিল। তুহিন গাড়ি বের করছে। রুহানিকে গাড়িতে উঠিয়ে উজানকে ফোন দিতে থাকলো। এদিকে উজানের ফোন ক্রমশ বন্ধ দেখাচ্ছে। আরেকটা ছেলে এগিয়ে আসলো উজানের কাছে। হাতের কাঠটা দিয়ে সর্বশক্তি দিয়ে পিঠে আঘাত করলো। মরমর করে আওয়াজ হলো। আরেকটা ছেলে এসে কাঠ দিয়ে পায়ে আঘাত করলো, ঘাড়ে আঘাত করলো। আরেকটা ছেলে এসে মুখে লাথি মারলো। তারপর ক্রমাগত পেটে লাথি মারতে থাকলো। উজানের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চোখ খুলে রাখা কষ্টকর হয়ে উঠেছে। মাথার যন্ত্রণায় মনে হচ্ছে এক্ষুনি সে মরে যাবে। হঠাৎ সে অনুভব করলো সে নিঃশ্বাস নিতে পারছে না, চোখে কিছু দেখতে পারছে না। হঠাৎ চোখের সামনে রুহানির মুখ ভেসে উঠল। অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল রুহানিকে। পেটে আরেকটা লাথি পড়তেই জোরে একটা শ্বাস নিল। আবার সে ডেকে উঠল রুহানিকে। তার শ্বাস বন্ধ হয়ে গেল। হাত নড়াচড়া বন্ধ হয়ে গেল। উজানকে পর্যবেক্ষণ করে ছেলেগুলো সেখান থেকে চলে গেল। উজান, উজান, উজানের নাম ধরে রুহানি কাতরাতে থাকলো। আমার উজানকে এনে দাও, আমার কষ্ট হচ্ছে। রুহানি চিৎকার করে উঠল। তার চিৎকারে সকলের চোখে পানি চলে আসলো। হামিদা জড়িয়ে ধরে আছে রুহানিকে। শান্ত হমা, উজান চলে আসবে। বেশি কষ্ট হচ্ছে?
হামিদা শান্ত করার চেষ্টা করছে। রুহানি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে বলল, ওনাকে ফোন করে বলুন না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। হসপিটালে পৌঁছে রুহানিকে অভ্র কোলে করে স্ট্রেচারে ওঠালো। ওটিতে নেওয়ার সময় রুহানি বায়না করলো উজান না আসলে সে কিছুতেই যাবে না। তাকে জোর করে ঢুকিয়ে দেওয়া হলো। এদিকে সবাই একাধারে উজানকে ফোন দিয়ে যাচ্ছে, কিন্তু উজানের ফোন বন্ধ। অফিসে ফোন করে জানলো সে অনেক আগেই বেরিয়ে গিয়েছে। তাহলে গেলটা কই? অভ্র বিশ্রী একটা গালি দিয়ে উঠল। এদিকে রুহানির প্রথম বাচ্চা, তাও টুইন। তার ডেলিভারির সমস্যা হচ্ছে, কিছুতেই পুশ করতে পারছে না, তীব্র যন্ত্রণায় কাতরাচ্ছে। ডক্টর জানালো এভাবে বেশিক্ষণ রাখা যাবে না, সি সেকশনে নিতে হবে। পরিবারের সকলে তাতে সম্মতি দিল। রুহানি বারবার চেঁচাচ্ছে সে কিছুতেই উজানকে ছাড়া যাবে না। রুহানিকে সি সেকশনে নেওয়া হলো। এদিকে উজানকে এত ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না। সবাই ভাবলো হয়তো ফোনে চার্জ নেই। অনেকক্ষণ পর রফিকুল সাহেব বললেন, উজানের ফোন বন্ধ কেন? ওর ফোন তো কখনো বন্ধ থাকে না। সবাই চিন্তায় পড়ে গেল। এই ভাবনা সবার মাথাতেও ছিল। হামিদা কান্না করছে দুই দিকের টেনশনে। হসপিটালের বেশি মানুষ আসেনি। রফিকুল মাহতাব, সুমন মাহতাব, তুহিন, অভ্র, হামিদা আর সুরাইয়া এসেছে। রায়হানও রয়েছে। ঘণ্টাখানেক পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসলেন। পেছন পেছন দুজন নার্সও বেরিয়ে আসলেন। নার্সের কোলে দুইজন নবজাতক। সকলে ছটফট পায়ে এগিয়ে গেল। অভ্র এগোতে গেলে তখনই তীব্র স্বরে ফোন বেজে উঠল। থেমে গেল সে সেখানেই। ফোন রিসিভ করে কানে নিল। হ্যালো বলতেই ওপাশ থেকে যা শুনল তাতেই তার দুনিয়া ওলট পালট হয়ে গেল। হাত থেকে খসে পড়ল ফোন। অনুভূতিহীন দৃষ্টি গিয়ে থামল সদ্য জন্ম নেওয়া বাচ্চাদের দিকে, যারা এ মুহূর্তে দাদা দাদির কোলে উঠে হাত পা নাড়ছে। পেছন দিক থেকে হঠাৎ একটা শব্দ হতেই সবাই একসাথে ঘুরে তাকালো। নিচে অভ্রার ফোনটা মাটিতে পড়ে থাকতে দেখে মুহূর্তে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো তারা। অভ্র কোনো কথা না বলে দ্রুত ফোনটা কুড়িয়ে নিয়ে দৌড়ে বেরিয়ে গেল ঘর থেকে। তার এই আচরণে সবাই হতভম্ব হয়ে গেল। তুহিনের বুক কেমন ধকধক করে উঠল। নিশ্চয়ই কিছু একটা ঘটেছে, কোনো খারাপ কিছু। সে দেরি না করে অভ্রর পেছন পেছন ছুট লাগালো। অভ্রকে প্রায় ধরেই ফেলেছে। এমন সময় তুহিন দম নিতে নিতে জিজ্ঞেস করল, কি হয়েছে যাচ্ছ? অভ্রর কণ্ঠ কাঁপছিল, নিঃশ্বাসগুলো যেন কাটার মতো গলায় আটকে যাচ্ছিল। উজানকে কেউ মেরেছে। ও এখন হাসপাতালে, অবস্থা খুব খারাপ, মাথার ভয়ঙ্কর আঘাত লেগেছে। অভ্রর কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল তুহিনের বুকের ভেতর। মুহূর্তেই তার মুখ ফ্যাকাশে হয়ে গেল, পা যেন মাটিতে গেঁথে গেল, নড়তেও পারছে না সে। কয়েক সেকেন্ড নিস্তব্ধ দাঁড়িয়ে থেকে আচমকা ছুটে গেল অভ্রর পেছনে। সরকারি হাসপাতালের করিডোরে ঢুকতেই ওদের সামনে এগিয়ে এলেন একজন মাঝ বয়সী লোক। অভ্রকে বলতে শুরু করলেন, উজান মাহাতাবকে দেখেই চিনে ফেলেছিলাম, তাই আপনাকেই ফোন করছিলাম। উজান মাহাতাবে যেখানে পাওয়া গিয়েছে সেখানকার লোকেরা ওনাকে এখানে নিয়ে এসেছে। সময় মতো না আনতে পারলে দুর্ঘটনা ঘটতে পারত। অভ্রের গলা শুকিয়ে গেছে। কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করল, উজান কোথায়? আইসিইউতে, আসুন আমার সাথে। দুজন দরজা ঠেলে ঢুকতেই পা থেমে গেল। কেবিনের সাদা আলোয় শুয়ে আছে উজান, নিস্তব্ধ, নিথর, অচেতন। মাথা জুড়ে ঘন ব্যান্ডেজ, মুখে অক্সিজেন মাস্ক, হাতে পায়ে ব্যান্ডেজ। বুক হালকা ওঠানামা করছে। যে উজানকে কেউ আজ পর্যন্ত চোখ রাঙিয়ে কথা বলার সাহস পায়নি, যে ছেলেটার এক দৃষ্টিতেই লোকজন চুপ মেরে যেত, যেই ছেলেটার সাথে আজ পর্যন্ত কেউ উঁচু আওয়াজে কথা বলতে পারেনি, যেই ছেলেটা এতদিন সবাইকে নাস্তানাবুদ করে রেখেছে, সেই ছেলেটাকে নিথর পড়ে থাকতে দেখে অবিশ্বাস্য মনে হচ্ছে। তুহিন কেঁদে উঠল ভাইয়ের এই অবস্থা দেখে। অভ্র এগিয়ে গেল, তার চোখ চিকচিক করছে, গলা কাঁপছে। প্রিয় ভাইপোর এই অবস্থা মানতে পারছে না। উজানকে এখানে রাখবে না। ভালো চিকিৎসার জন্য রুহানি যেই হসপিটালে আছে তাকেও সেই হসপিটালে ভর্তি করা হলো। ডাক্তার বলছে জ্ঞান ফিরতে সময় লাগবে, আবার কবে ফিরবে সেটাও অজ্ঞাত। অনেক রক্তক্ষরণ হয়েছে, রক্ত দেওয়া লেগেছে। উজানের মস্তিষ্ক, ঘাড়, পিঠ ও পায়ে গুরুতর আঘাত, শারীরিক দুর্বলতা এবং মানসিক চাপ হয়েছে। স্মৃতি দুর্বলতা বা ভুলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সময়ে চিকিৎসা ঠিক না হলে অবস্থা সংকটাপন্ন হতে পারে। উজানের এই অবস্থা দেখে পরিবারের সকলে ভেঙে পড়ল। হামিদা বেগমের কাঁদতে কাঁদতে অবস্থা খারাপ। সুরাইয়া বেগম সামলাচ্ছেন তাকে।
এদিকে সবাই রুহানিকে নিয়েও চিন্তায় পড়েছে। রুহানি যদি উজানের এই অবস্থার কথা শোনে তাহলে পাগল হয়ে যাবে। এত কিছুর কিছুই রুহানিকে জানানো হলো না। রুহানি সেই কখন থেকে উজানকে খুঁজছে, কিন্তু তাকে বলা হচ্ছে উজান কাজে গিয়েছে। হামিদা বেগম নিজেকে সামলে রুহানিকে সামলাচ্ছে। তাকে এখন এভাবে ভেঙে পড়লে হবে না। সুমাইয়া কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। ইতিমধ্যে নানুবাড়ির সবাইকে খবর দেওয়া হয়ে গিয়েছে। রুহানি চেঁচিয়ে উঠল, উজান কোথায় গিয়েছে সত্যি করে বলুন। ওনাকে ফোন দিন। উনি আসছে না কেন? এত কিসের কাজ ওনার? উনি কি জানে ওনার বাচ্চারা দুনিয়াতে এসে গিয়েছে? এতক্ষণ হয়ে গেল, এখনো কেন আসছে না সে? হামিদা বেগম এতক্ষণে আটকিয়ে রাখা কান্না আর সামলাতে পারলেন না, ফুপিয়ে কেঁদে উঠলেন এবার। রুহানি অবাক দৃষ্টিতে তাকালো তার দিকে। মা এভাবে কাঁদছেন কেন? কিছু কি হয়েছে? রুহানির মস্তিষ্ক সজাগ হয়ে উঠল। সে জিজ্ঞেস করল, মা উজান কোথায়? সত্যি করে বলুন মা উজান কোথায়? হামিদা কেঁদেই যাচ্ছেন। রুহানি নিজেকে সামলাতে না পেরে সে গর্জে উঠল, মা আপনার ছেলে কোথায়? মা শান্ত হও তুমি। সুরাইয়া বেগম বলে উঠলেন। রুহানি সকলের মুখের দিকে তাকাচ্ছে। সুমাইয়ার দিকে চোখ পড়তেই দেখল সে তার ছেলেকে কোলে নিয়ে কাঁদছে। আয়েশা তার মেয়েকে কোলে নিয়ে ছলছল চোখে তাকিয়ে আছে। আজব, সবাই কাঁদছে কেন? এত সুখের দিনে সবাই কাঁদছে কেন? তার বুক দ্রুত ওঠানামা করছে। ভাঙ্গা কণ্ঠে বলল, বলুন না মা, কোথায় আপনার ছেলে? তখন অভ্র ঢুকলো কেবিনে। তাকে দেখে রুহানি উত্তেজিত হয়ে পড়ল। চাচু চাচু উজান কোথায়? অভ্র ক্লান্ত গলায় বলল, আইসিইউতে আছে। আর লুকিয়ে লাভ নেই, রুহানিকে তো জানাতেই হবে। রুহানি হতভম্ব হলো। সে দম আটকে যাওয়া কণ্ঠে বলল, আইসিইউতে কেন? উজানের অপারেশন হয়েছে মাথার, তাকে কারা যেন মেরেছে। অবস্থা ভালো না, এখনো জ্ঞান ফেরেনি। আল্লাহর রহমতে বেঁচে গিয়েছে ঠিকই, কিন্তু সুস্থ হতে সময় লাগবে। এখনো কিছু শিওর হয়ে বলা যাচ্ছে না। ডাক্তার বলেছে স্মৃতি দুর্বলতা বা ভুলে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। হৃদয় ভাঙ্গা স্বরে এক নাগারে বলে থামল অভ্র। অভ্র কথাগুলো যেন ছুরি হয়ে বিঁধল রুহানিকে বুকের ভেতর। রুহানি নিজের কানকেই যেন বিশ্বাস করাতে পারছে না। তার দুনিয়া দুলে উঠল, মাথা ঘুরে উঠল, নিঃশ্বাস আটকে গেল। শ্বাসরুদ্ধ কণ্ঠে বলল, কি বলেন আপনি? আমাকে আগে কেন জানাননি আপনারা? আমার উজান এত কষ্টের ভেতর আছে আর আপনারা আমায় কিছুই জানালেন না। রুহানি উত্তেজিত হয়ে পড়ল। তার উজান এত কষ্টের ভেতরে আছে আর সে এখানে এভাবে শুয়ে আছে। শেষে চাচ্চু ওটা কি বলল? স্মৃতি ভুলে যাওয়ার আশঙ্কা আছে। না, এটা হতে পারে না। এটা কিভাবে সম্ভব? তার উজান তাকে ভুলতে পারে না। উজান তাকে ভুলে যাওয়ার আগে তার মৃত্যু হোক। পেটে তীব্র ব্যথা অনুভব হচ্ছে। পেটের তীব্র ব্যথা আর বুকের ব্যথায় একাকার হয়ে যাচ্ছে। তার শ্বাস রুদ্ধ হয়ে আসলো। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। একটু আগে সিজার করা, এক্ষুনি পেটের সেলাইয়ে টান লাগায় অসহনীয় ব্যথা হচ্ছে। পেটের ব্যথায় আর স্বামীর অসুস্থতায় চিৎকার করে উঠল রুহানি। চারিদিক অন্ধকার হয়ে উঠল। চোখে ভেসে উঠল উজানের সাথে কাটানোর শেষ মুহূর্তটুকু। উজান টুপ করে রুহানির ঠোঁটে একটা চুমু খেল, ফিস ফিসিয়ে বলল, আচ্ছা মনে থাকে যেন। উজান রুহানির নাকে টোকা দিয়ে বলল, মনে থাকবে। রুহানি ঘরের ভেতরে বিড়বিড় করল, আপনাকে এমন ভাবে ফিরে চাইনি আমি উজান। রুহানি অচেতন হয়ে গেল। বাচ্চা দুটো চিৎকার করে কেঁদে উঠল। তাদের কিছুতেই থামানো যাচ্ছে না। হয়তো বাবা মায়ের করুণ অবস্থায় তারাও কাঁদছে। বিছানায় এদিক ওদিক বাচ্চাদের খেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখা। বিছানার মাঝখানে শুয়ে 1 বছরের বাচ্চা মেয়েটা হাত পা মেলে চিৎকার করে কাঁদছে। রুহানি অতিষ্ঠ ভঙ্গিতে তাকিয়ে রইল মেয়ের দিকে। এ কেমন জ্বালায় পড়ল? এই মেয়েটা থামছে না কেন? রুহানি বাচ্চাটার বুকে হালকা থাপ্পড় দিয়ে শান্ত করার চেষ্টা করল। এক পর্যায়ে গেয়ে উঠল, রুহি কাঁদিস না, চুপ চুপ। বেলুন কিনে দেব, আর একটু বড় হলে বিয়ে দিয়ে দেব। করিস পপ্প, করিস না পপ্প। তখন ছেলেকে ঘরে নিয়ে ঢুকলো উজান। রুহানির ফালতু গান শুনে সে ধমকে উঠল। কিছু গান গাচ্ছিস আমার মেয়ের সামনে? আচমকা ধমকে রুহানি চমকে উঠল। উজানের দিকে তাকিয়ে বিড়বিড় করল, এই যে চলে এসেছে আর ধমকাধমকি শুরু হয়ে গিয়েছে। রুহানি ক্ষোভের সাথে বলল, আপনার মেয়ে তো কিছুতেই থামছে না। 19 থেকে 20 হলে আকাশ পাতাল এক করে কেঁদে ওঠে। সারাক্ষণ আমায় জ্বালিয়ে ঠিক একদম আপনার মতো করেই জ্বালায়। উজান সরু চোখে তাকিয়ে বলল, আমি তোকে জ্বালাই? তো জ্বালান না, বাচ্চাদের থেকেও আপনি বেশি জ্বালান।
বাবাকে দেখে মেয়ের কান্না থেমে গিয়েছে সেই কখন। সে পিটপিট চোখে উজানের দিকে তাকিয়ে আছে। উজান বিছানার কাছে এসে ছেলেকে বিছানায় বোনের পাশে শুইয়ে দিয়ে বিছানায় এক পা উঠিয়ে রুহানির দিকে এগিয়ে গেল। বেশ কাছাকাছি গিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, আমি জ্বালাই তোকে? রুহানি কিছুটা পিছিয়ে গেলে উজান কোমর টেনে কাছে নিয়ে আসলো। রুহানি কারেন্ট লাগার মতো শক খেল। রুহানি ঠোঁট ফুলিয়ে বলল, এই যে এখন জ্বালাচ্ছেন। সেদিন মরে গেলে এখন তোকে কে চালাতো? রুহানির মুখের লাজুক হাসি ধপ করে নিভে গেল। মুখে ভর করল অসহায়ত্ব। সে সেই দিনগুলো আর মনে করতে চায় না। চায় না উজান আর কখনো এমন পরিস্থিতিতে পড়ুক। দুজনেই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। এখনও চোখে ভাসে সে দিনগুলোর স্মৃতি। উজানকে ওই অবস্থায় দেখে সে কতই না পাগলামি করেছিল। উজান তিনটা দিন চোখ মেলে তাকায়নি, তার দিকে চোখ তুলে তাকায়নি উজান। সে কেমন পাগলের মতো করেছিল। ডাক্তার বলেছিল স্মৃতি ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা শুনে সে হাউমাউ করে কেঁদেছিল, কিন্তু আল্লাহর রহমতে সেটা হয়নি। উজান মাহতাব ভোলেনি তাকে। সাফওয়ান উজান মাহতাব ভুলতে পারে না মিফতাহুল রুহানিকে। উজানের সুস্থ হতে কত মাস লেগে গিয়েছিল। বিছানায় পড়েছিল মাসখানেক, তারপর আস্তে ধীরে হাঁটা শিখল। ওরকম অভিশপ্ত দিনগুলো আর ফিরে চায় না সে। 1 বছরের থেকে কিছু মাস কেটে গিয়েছে। উজান এখন পুরোপুরি সুস্থ হলেও উজানের মাইগ্রেনের সমস্যা ধরা দিয়েছে। অফিস থেকে বাড়ি ফিরে মাথা ব্যথায় চোখ মুখ বুজে আসে তার। বাচ্চারা ঘুমিয়ে গেলে সে উজানের মাথা টিপে দেয়, তেল দিয়ে দেয়। রুহানির মুখের রং পাল্টে যেতে দেখে উজান ঝুঁকে টুপ করে রুহানির ঠোঁটে একটা চুমু খেল। রুহানি চমকে উঠল। রুহানি ছলছল চোখে তাকিয়ে বলল, এমন কথা আর বলবেন না বাবুর বাবা। আপনার কিছু হলে আমি তো মরেই যাব। যে দুনিয়া আপনি নেই সেই দুনিয়া আমার জন্য না। আপনি সব সময় আমার কাছে সুস্থ অবস্থায় ফিরে আসবেন প্লিজ। অন্তত আমার জন্য সুস্থ থাকবেন আপনি। এই ভেবে কেউ একজন আপনাকে ছাড়া ভীষণ নিঃস্ব। আপনি ছাড়া তার কোনো গতি নেই। উজান রুহানির কপালে গভীর একটা চুমু দিল, বলল, আমি যেখানেই যাই, যেভাবে যাই, তোর কাছে আবারও ফিরে আসবো। তুই থাকতে উজান মাহাতাব নিজের কিছু হতে দেবে না। আমার শেষ গন্তব্য তুই। যত পথই পাড়ি দেই না কেন তোর কাছেই ফিরে আসব, সুস্থ অবস্থায়, অক্ষত অবস্থায়, ইনশাল্লাহ। উজান টুপ করে আবারও ঠোঁট একটা চুমু খেল। রুহানির মুখে লাজুকতা আবারও ফিরে আসলো। লজ্জায় উজানের থেকে ঘাড় ঘুরিয়ে ডান দিকে তাকাতেই দেখলো তার 2 ছেলে মেয়ে রুহি আর ইজান এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়ে আছে। রুহানি হকচকিয়ে উঠল। উজান রুহানির দৃষ্টি অনুসরণ করে তাদের দিকে তাকালো। ঠোঁটে বাঁকা হাসি ফুটে উঠল তার। ফিসফিসিয়ে বলল, বাবা মায়ের ভালোবাসা দেখছে। রুহানি থতমত কণ্ঠে বলল, সরুন, উঠুন। ওদের সামনে এমন করেন কেন আপনি? আর বাচ্চাগুলো হয়েছে আপনার মতো বেয়াদব বাচ্চারা কিভাবে তাকিয়ে থাকে। উজান ঠোঁটে বাঁকা হাসি দিয়ে আরেকটু আগাতে গেলে রুহি চিৎকার করে কেঁদে উঠল। উজান হকচকিয়ে উঠল। রুহানি ঠোঁট চেপে হাসি থামালো। উজান বিড়বিড় করল, আমার প্রেম করো সহ্য হয় না। মেয়েকে কোলে তুলে নিল উজান। বাবার কোলে উঠেই শান্ত হয়ে গেল রুহি। মিসকাতুল রুহি একদম বাবার পাগল হয়েছে। বাবা হলে আর কিছু লাগে না তার। এইটুকু একটা মেয়ে, তবুও সব বুঝে যায়। প্রতিদিন সকালে একই দৃশ্য। উজান অফিসের জন্য তৈরি হলেই রুহি হাউমাউ করে কাঁদতে শুরু করে। তাকে থামাতে গিয়ে সারা বাড়ির মানুষ ক্লান্ত হয়ে যায়। রুহি যেমন চঞ্চল, তেমনই তার ভাই সাফাইন ইজান মাহতাব একেবারে বিপরীত স্বভাবের। ইজান শান্ত, ভদ্র আর আশ্চর্যভাবে বশদার। রুহির তাণ্ডবের মাঝেও সে নিশ্চুপভাবে বসে থাকে নিজের খেলনা নিয়ে। রুহানির মনে হয় সে 2টা বাচ্চা পেলে ক্লান্ত না। তার একটা বাচ্চা তাকে যেই পরিমাণে জ্বালাতন করছে তাতে 2টা স্বাদ পাওয়া যাচ্ছে। ইজান নামে যে তার একটা ছেলে আছে মনেই হয় না। এত শান্ত ছেলেটা। রাতের খাওয়া দাওয়া শেষে পরিবারের সকলে একসাথে ড্রয়িং রুমে বসেছে। তালহা, রুহি, ইজান দাদা দাদির সাথে খেলছে। উজান, রুহানি, আয়েশা, অভ্র, ইশরাত, তুহিন একসাথে বসা। আয়েশা 3 মাসের অন্তঃসত্ত্বা, সবে 3 মাসে পা দিয়েছে। আর এতেই অভ্রজাত হুকুম শুরু হয়েছে। এটা করা যাবে না, ওটা করা যাবে না, জোরে হাঁটা যাবে না, নিচে নামা যাবে না। ওর যত ধরনের শুকনো খাবার পছন্দ সব এনে রেখেছে সে। আয়েশার একটা হাত নিজের কোলের ওপর রেখে বসে আছে অভ্র। একটার পর একটা ফোন আসছে তার। আরেক হাত দিয়ে কানে ফোন লাগিয়ে কথা বলছে।
সুমাইয়ার সাথে রাসেলের বিয়ে ঠিক করা হয়েছে। ওদের দুজনের ভেতরে অফিসিয়ালি কোনো সম্পর্ক না থাকলেও রাসেলের পরিবার থেকে প্রস্তাব পাঠানো হয়েছে। নিজেদের ভেতরে বলে আফতাব হোসাইন আর পিছু হটেননি। নিজেদের মানুষের কাছে মেয়ে দিয়ে একটু শান্তিতে থাকা যাবে। রাসেল তো তাদেরই ছেলে, অনেক ভদ্র একটা ছেলে, কোনো বাজে রেকর্ড নেই। সুমাইয়াকে এ ব্যাপারে কিছু জিজ্ঞেস করলে সে জানিয়েছে, তোমরা যা ভালো মনে করো তাই করো। অবশ্য মনে মনে দুইজন দুইজনকে ভালোবাসে। এখনও আদান প্রদান করা হয়নি, কিন্তু দুজনই দুজনের মনের ব্যাপারে অবগত। আজকাল ফোনালাপ হয় তাদের। রাসেল কাজের ফাঁকে তাকে ফোন দেয়। সুমাইয়ার সব খবরাখবর রাখে। নিজের দিক থেকে কোনো কমতি রাখছে না সে। যদিও বিয়ের এখনও কিছুটা দেরি রয়েছে। সামনের বছর ফেব্রুয়ারিতে তারিখ ঠিক করেছে তারা। আয়েশাকে নিয়ে অব্র ঘুরতে বেরিয়েছে। অব্রর এই এক অভ্যাস, যখন তখন আয়েশাকে নিয়ে বেরিয়ে পড়ে, ব্যস্ত পৃথিবীর ভিড় থেকে দূরে কেবল নিজেদের মতো কিছু সময় কাটানোর জন্য। আজও তার ব্যতিক্রম হয়নি। রাত তখন 10টা বাজে। একটা ব্রিজের ওপর দাঁড়িয়ে আছে তারা দুজন। ঠান্ডা হাওয়ায় আয়েশার হিজাব উড়ে যাচ্ছিল, বোরকাটা দুলছিল বাতাসে। অব্র পাশে দাঁড়িয়ে সাদা পাঞ্জাবিতে। অব্র সবসময় সাদা পাঞ্জাবি পরে। আয়েশা তাকে কখনো সাদা পাঞ্জাবি ছাড়া অন্য রঙের পাঞ্জাবি পরতে দেখেনি। টি শার্ট, শার্ট সবই সাদা তার। সাদা যেন তার অস্তিত্বেরই অংশ। সে আর কোনো রং পরে না, হয়তো নিজের সরলতার মতোই রংহীন থাকতে ভালোবাসে। আয়েশার চোখে সাদা রং মানেই অভ্র। সাদা পাঞ্জাবি পরিহিত অভ্র। হঠাৎ করেই অভ্র এগিয়ে এসে তার কোমর জড়িয়ে ধরল। তারপর মুহূর্তেই তাকে তুলে নিয়ে বসিয়ে দিল ব্রিজের রেলিংয়ের ওপর। আয়েশা ছলকে উঠল। ভয় পেয়ে নেমে যেতে গেলে অভ্র চেপে ধরল। তার কোমর জড়িয়ে ধরে সামনে দাঁড়িয়ে রইল। আয়েশা ছটফট কণ্ঠে বলে উঠল, কি করছেন কি? নামান, আমার ভয় করছে, যদি পড়ে যাই। অভ্র শক্ত করে ধরে বলল, আমি থাকতে তোমার ভয় কিসে শুনি? আয়েশা শান্ত হয়ে বসলো। এবার দুই হাত দিয়ে অভ্রর কাঁধ জড়িয়ে ধরল। সে বলল, নেহাত একটু উঁচু জায়গায় ভয় পাই বলে ছটফট করেছি একটু। আপনি থাকতে আমার কিসের ভয় শুনি? অভ্র আবদার করল। এবার বলো ভালোবাসি। আয়েশা মিটিমিটি হেসে বলল, বলবো না। হুম, শুধু বলো ভালোবাসি, আর কোনো কথা শুনবো না। বলবো না, বলবো না, বলবো না। কতদিন না বলে থাকবে শুনি? যতদিন না আপনার 6টা বাচ্চা দুনিয়াতে আসে। অপেক্ষায় রইলাম। আমিও। অভ্র ফ্রু কুঁচকে বলল, তুমি কিসের অপেক্ষায়? আয়েশা নির্লিপ্ত মুখে বলল, 6টা বাচ্চা আসার। ওহো, আয়েশা বিবি, তুমি তো দেখছি আমার থেকেও বেশি এক্সাইটেড। অভ্র চমকে ওঠার ভান ধরল। আয়েশা থমথমে কণ্ঠে বলল, আপনি সব কথার ডাবল মিনিং বের করেন কেন? অভ্র জড়িয়ে ধরল আয়েশাকে। তীব্র হাওয়া ছুটে এসে তাদের ছুঁয়ে যাচ্ছে। বাতাস, নদী, আকাশ সব যেন থমকে গেল তাদের চারপাশে। 10টার দিকে উজান বাড়ি ফিরল। বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। উজান ঘরে ঢুকে ছেলে মেয়ের কপালে চুমু দিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বেরিয়ে আসলো। রুহানি মুখ ফুলিয়ে দাঁড়িয়ে আছে। সেদিকে তাকিয়ে ভ্রু নাচালো উজান। জিজ্ঞেস করল, আমার মুখ ফেলে দাঁড়িয়ে আছিস কেন? রুহানি জবাব দিল না। উজান এগিয়ে এসে বলল, কি হয়েছে? রুহানি অভিমানী স্বরে জানালো, আপনি বাবুদের কপালে চুমু দিয়েছেন, কিন্তু আমায় দেননি। উজান সরু চোখে তাকিয়ে ভ্রু উঁচিয়ে বলল, তোকেও কপালে চুমু দিতে হবে? অবশ্যই। কিন্তু তোকে তো আমি কপালে চুমু দেব না। রুহানি কপাল কুঁচকে তাকালো। উজান রুহানিকে গলা চেপে ধরে কাছে টেনে আনলো। শক্ত করে ঘাড়ে একটা কামড় দিল। রুহানি দাঁত চেপে সহ্য করল। উজান ছেড়ে দিল, বলল, বাইরে থেকে খেয়ে এসছে, মাথা ব্যথা করছে প্রচুর, তেল দিয়ে মালিশ করে দে। উজান ঔষধ খেয়ে বিছানায় শুয়ে পড়ল। রুহানি ঠান্ডা কদুর তেল উজানের মাথায় দিয়ে মালিশ করে দিতে থাকল। রুহানি ঘুম থেকে উঠতেই টের পেল সে কারো শক্ত বাহুর আলিঙ্গনে আবদ্ধ। রুহানি মাথা তুলতে যেতেই উজানের থুতনিতে ঘুতো খেল। রুহানির মাথার সাথে বাড়ি খেয়ে ঘুমের ঘোরে উজানের কপাল কুঁচকে গেল। পরক্ষণে তা আবারও মিলিয়ে গেল। রুহানিও জড়িয়ে ধরে আছে উজানকে। দুজন দুজনকে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে। উজানের বুকে রুহানির মাথা। মুচকি হেসে উজানকে আরও শক্ত করে ধরল রুহানি। হঠাৎ স্মরণে আসলো বাবুদের কথা। রুহানি চমকে উঠল। নিজের পেছনে তাকিয়ে দেখল বাচ্চারা সেখানে নেই। মাথা উঁচিয়ে উজানের পেছনে তাকাতেই দেখতে পেল
সেখানে ইজান আর রুহি একসাথে শুয়ে আছে। রুহানি ঠোঁট চেপে হেসে উঠল উজানের কাণ্ডে। রাতে বাচ্চারা তাদের দুজনের মাঝে শুয়েছিল। নিশ্চয়ই তারা ঘুমিয়ে যাওয়ার পর উজান বাচ্চাদের ওদিকে সরিয়ে দিয়ে নিজে এখানে এসেছে। রুহানি উজানকে সারিয়ে উঠে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলো। এসে দেখলো ইজান পিটপিট চোখে তাকিয়ে আছে। এখানে ইজানের জায়গায় রুহি হলে এতক্ষণে হাউমাউ করে কেঁদে দিত, কিন্তু ইজানের ভেতরে কান্নার কোনো লক্ষণই দেখা গেল না। ইজান হয়েছে উজানের মতো। রুহানি ইজানকে কোলে উঠিয়ে নিল। ইজানকে ফ্রেশ করানোর ভেতরেই রুহি কেঁদে উঠল। আচমকা চিৎকারে উজান ধরফর করে উঠে বসল। চোখ পিটপিট করে তাকিয়ে দেখল তার মেয়ে হাত পা ছুঁড়ে কাঁদছে। উজান রুহিকে কোলে নিতেই রুহি শান্ত হয়ে গেল, গুটিয়ে গেল বাবার বুকে। মেয়েকে নিয়ে উজান আবারও শুয়ে পড়ল। বুকের ভেতরে ছোট্ট প্রাণটা গুটিয়ে শুয়ে রইল। প্রশান্তিতে উজানের প্রাণ জুড়িয়ে গেল। মাঝে মাঝে সব কিছু কেমন স্বপ্নের মতো মনে হয় তার কাছে। তার একটা বউ আছে, পুতুল বউ, সাথে আছে 2টা বাচ্চা পুতুল। মেজ মামার মেয়ে সামিয়ার বিয়ে ঠিক হয়েছে সামনের শুক্রবারে। মাহতাব বাড়ির সকলকে দাওয়াত করা হয়েছে। মামারা বলে দিয়েছে বড়দের আসতে দেরি হলেও বাচ্চারা যেন আগে আগে চলে আসে। সকাল সকাল সেখানে যাওয়ার তোড়জোড় চলছে মাহতাব বাড়িতে। আজ উজান, রুহানি, ইশরাত, তুহিন, অভ্র, আয়েশা, সুরাইয়া, রায়হান, তামান্না আর হাফসা বেগম যাবেন। বৃহস্পতিবার বাড়ির কর্তারা যাবে। সুমাইয়া রুহির পেছনে ছুটোছুটি করছে। ওর কাজ সারাদিন রুহির পেছনে ছোটাছুটি করা। এই মেয়েটা একটা সেকেন্ডে নিশ্চিন্তে থাকে না। সারাটা দিন ছুটোছুটি করে আর 19 থেকে 20 হতেই কান্নাকাটি করে। অপরদিকে তৈরি হয়ে তালহা আর ইজান একসাথে বসে খেলছে। 2 ভাই সবসময় একসাথে থাকবে। সবাই তৈরি হয়ে নিচে নেমে আসলো। 2টো প্রাইভেট কারে করে রওনা হলো কক্সবাজারের উদ্দেশ্যে। বিকাল নাগাদ সকলে কক্সবাজারে পৌঁছে গেল। সকাল থেকে আয়েশার মন খুঁতখুত করছে। মনের ভেতর কেমন অস্থির অস্থির লাগছে। বিয়ের পর আজকেই প্রথম কক্সবাজার আসা, নিজের এলাকাতে আসা। পরিচিত এলাকার গন্ধ পেতেই চোখে জল চলে আসলো তার। নিজের ভিটার জন্য মনটা কেমন করতে থাকলো। তার অস্থিরতা টের পেয়ে অভ্র তার হাত চেপে ধরল। আয়েশা তাকালো অভ্রর দিকে। অভ্র হালকা হাসলো তার দিকে তাকিয়ে। মামাবাড়ি সম্পূর্ণটা লাইটিং করা হয়েছে। দূর দূরান্ত থেকে আত্মীয়রা চলে এসেছে ইতোমধ্যে। উজানকে বসিয়ে নাস্তা দেওয়া হলো। সামিয়া এগিয়ে আসলো রুহানিদের কাছে। রুহানি মিটিমিটি হেসে বলল, ফাইনালি বিয়েটা করেছেন আপনি? এখানে বড় ভাইয়ারা সবাই বসে আছে। সামিয়া লজ্জা পেয়ে কোনো কথা বলতে পারল না। রুহানিরা নিজেদের ঘরে এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিল। সন্ধ্যা হয়ে গিয়েছে। সন্ধ্যার দিকে সকলে একসাথে জড়ো হলো। তালহা, রুহি, ইজান একসাথে খেলছে। সকাল 6টা বাজে। অভ্র আয়েশাকে টেনে টুনে সেই নদীর কূলে নিয়ে এসেছে। অভ্র বুঝে গিয়েছে আয়েশার মনটা এখানে আসার জন্য ছটফট করছিল। খুশিতে আয়েশার কান্না চলে আসলো। তার এখানে আসার জন্য মনটা ছটফট করছিল। সে মন প্রাণ ভরে আশপাশটা দেখতে লাগলো। সকালের ঠান্ডা হাওয়া এসে শরীর ছুঁয়ে যাচ্ছে। নদীর পানিগুলো শান্ত হয়ে আছে। আয়েশা নদীর কূলে গিয়ে ঘাসের ওপরে বসে পড়ল। অভ্রও তার পাশাপাশি বসলো। আয়েশা নিজে থেকে বলা শুরু করল, জানেন, আমি আগে প্রতিদিন এই সময় এখানে এসে বসে থাকতাম। একাকিত্বের ভিতরে এই জায়গাটা আমাকে শান্তি দিত। আমি নদীর সাথে কথা বলতাম, আকাশের সাথে কথা বলতাম একা একা। কি যে শান্তি লাগতো। কিন্তু হঠাৎ এখানটায় আপনার সাথে দেখা হলো, আর হঠাৎই আপনি আমার জীবনে আবির্ভাব হলেন। আমার একাকিত্ব দূর হয়ে গেল। আমি একটা পরিবার পেলাম, আমি কথা বলার মানুষ পেলাম। এই পর্যায়ে থেমে আয়েশা ঘুরে তাকালো অভ্রর দিকে। অভ্র তাকিয়েছিল আয়েশার দিকে। ছল ছল চোখে তাকিয়ে মুচকি হেসে আয়েশা বলল, আমি আপনাকে পেলাম। অভ্র আয়েশার মুখ এগিয়ে এনে কপালে একটা চুমু দিল। আয়েশা বলল, একটা কথা বলবো? অগণিত বলো। অভ্র সাথে সাথে জবাব দিল, বাবার বাড়ি যাব। অভ্র আগেই বুঝেছিল আয়েশা এটা বলবে। বলাটা স্বাভাবিক, বরং এত কাছে থেকেও না যেতে চাওয়াটা অস্বাভাবিক লাগতো। অভ্র বলল, তোমার বাবা যদি রেগে যায় তোমাকে দেখে? যেই দেখি না একবার, যদি সামনাসামনি দেখি মেনে নেয়, রাগটা একটু কমে। আচ্ছা তুমি যা বলো। ওরা দুইজন আয়েশাদের বাড়ির উদ্দেশ্যে গেল। বাড়ির কাছে আসতেই আয়েশার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। বাড়ির দিকে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। তার পা কাঁপছে, হাত কাঁপছে।
অভ্রকে বাহিরে রেখে সে ভেতরের দিকে পা বাড়ালো। অভ্রকে ভেতরে নিল না, কারণ সে জানে সে অপমান হবে নিজের বাবা মায়ের কাছে। সে অভ্রকে অপমান হতে দিতে চায় না। তাকে দেখে আয়েশার ছোট ভাই চিৎকার করে বাবা মাকে ডেকে উঠল। আয়েশা শুকনো একটা ঠোক দিল, গলা কাঁপছে। কি হয়েছে কি? এভাবে গরুর মতো চেঁচাচ্ছিস কেন? হাত মুছতে মুছতে এগিয়ে আসলেন আয়েশার সৎমা। তাকে দেখতেই সেখানেই থেমে গেলেন। 2 সেকেন্ডে নীরবতা থেকে হঠাৎ গর্জে উঠলেন। তুই এখানে কেন? আসলে আসলে মামাদের বাসায় বেড়াতে এসেছিলাম, তাই ভাবলাম এখানে একটু আসি। আয়েশা আমতা আমতা করল। সে কি বলবে বুঝতে পারছে না। তার সৎমা চেঁচিয়ে উঠল। তো যেখানে এসেছিস সেখানেই থাক না। আমাদের এখানে এসে তোর এই অপয়া মুখটা দেখাতে কে বলেছে? আয়েশা দাঁড়িয়ে রইল। সে তার কথার প্রত্যুত্তর না করে জিজ্ঞেস করল, বাবা কোথায়? তোর কোনো বাবা নেই। তুই কে? কেন এসেছিস সেখানে? তোকে আমরা সেই দিনে ত্যায্য করে দিয়েছি, যেদিন আমাদের সামনে দিয়ে একটা ছেলের হাত ধরে বেরিয়ে গিয়েছিস। আবার এসেছিস কেন? লজ্জা করে না? আয়েশা চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তার ভীষণ রাগ হলো নিজের ওপরে। চোখ থেকে জল কেন পড়ছে? সে তো কাঁদতে চায় না। অসহ্য লাগছে নিজের কাছে। সে মায়ের দিকে তাকিয়ে অস্পষ্ট কণ্ঠে বলল, আর আসবো না তোমাদের কাছে। নিজের এই অপয়া মুখ আর দেখাবো না তোমাদের। আয়েশা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। তার চোখে জল দেখে অভ্র বুঝল নিশ্চয়ই ভেতরে ভালো কিছু হয়নি। তার একদম উচিত হয়নি আয়েশাকে যেতে দেওয়া।